যে কোনো একটা ইলাস্ট্রেশন করবো তো এই জন্য আর কি। আর ইলাস্ট্রেশন করার জন্য অনেকে চায় যে রাস্টার থেকে ভেক্টর ফাইল ভেক্টর করার জন্য এটার কিন্তু অনেক কাজই আছে। তো ওটা আর কি 8 GB তেই করতে হয় ম্যাক্সিমাম টাইম। যদি আমরা আবার ওই ইলাস্ট্রেশনটা যদি ফ্লায়ার শেয়ার ওইসব ইউজ করি ওইটা তৈরি করার সময় তখন আমরা ই করবো সিএমওয়াই কে দেবো। নর্মালি আমরা যে কোনো একটা আচ্ছা, আমি করার ওইখানে জন্য আর কি ওয়ার্নিং দেখাইলো কেন পাশে হলুদ? জানি না, এটা আমার মাঝে মাঝে দেখাচ্ছে কিসের জন্য আর দেখাচ্ছে না। আমারটা দেখায় হচ্ছে কি জানো, RGB থেকে CMYK তে নিলে পরে ওয়ার্নিং দেখায় এই ধরনের। লিখতেছে যে প্যানেল কন্টেন্ট মে নট ম্যাচ দ্য নিউ কালার মোড। আমার কোনো কালার মোড হয়তো বা চেঞ্জ করা আছে, আর কালার মোড তো আমি চেঞ্জই করলাম, 8 GB দিলাম, সিএমওয়াই কে দিলেও কি এটাই থাকবে? বুঝতে পারছি না কেন এটা 8 GB তে নিতেছে না। দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। জি আপু, দেখতে দেখা যেতেছে। আমরা মেইনলি পেন টুল দিয়ে কাজ করার সময় মানে কোনো একটা ইমেজকে যদি আমরা ভেক্টর করতে চাই সেক্ষেত্রে আমাদের মানে ফিল কালারটা অফ করে স্ট্রোক কালার দিয়ে কাজ করা উচিত। কারণ যখন আমরা ফিল কালার দিয়ে পেন টুল দিয়ে কোনো কাজ করব সেক্ষেত্রে আমার যে ভিতর যে ইমেজটাতে আমি কাজ করতেছি সেই ইমেজটা ফিল কালার দিয়ে ঢেকে যায়। এই জন্য মেইনলি আমরা মানে ফিল কালারটা অফ করে রাখবো। যেমন আমরা যেরকম ফটোশপে দেখছি সেরকম ভাবেই ইলাস্ট্রেটরে ওই যে একটা ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট আসবে, যা শিফট শিফট চাপলে এটা সোজা লাইন হবে, এটা তো আমরা জানি। একটা যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। মানে আমরা কি করি যদি আমরা কোন একটা স্ট্রেট পয়েন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা পেন টুলটা নিয়ে সেক্ষেত্রে আমরা একটা ক্লিক করে ফেলি। আর যদি মনে করি যে আমি একটা কার্ভ করতে যাবো তখন সেক্ষেত্রে আমাদের ড্র্যাগ করতে হবে, এটা তো আমরা জানি। আর যদি আমি মনে করি যে এটাকে এই এই হ্যান্ডেলটাকে আমি এই যে দুই পাশে দুটো হ্যান্ডেল যখন আমি ড্র্যাগ করবো দুই পাশে দুটো হ্যান্ডেল বের হবে, তো যে নিচের এই সাইডের যে নিচের যে হ্যান্ডেলটা এটা এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর আমি এরপরে যদি আমি এখানে দেই তাহলে সেটা এই মানে এই লাইনটা আমার উপরের যে লাইনটা ক্রিয়েট হয়েছে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা এই উপরের লাইনটাকে রিপ্রেজেন্ট করে, ওটাকে ঠিক করে। তো এখন আমার যেহেতু এখন আপনারা দেখেন যখন আমি এটা এই এখানে দিতে চাই, আমি এটা ক্লোজ করতে চাই তখন সেক্ষেত্রে আমার ওইখানে ঠিকভাবে ক্লোজ হইতেছে না। কারণ আমার এই যে হ্যান্ডেলটা বের হয়েছে এই হ্যান্ডেলটা অনেক বড়। তো সেক্ষেত্রে আমরা কি করব কোনো একটা কিছু মানে পেন টুল দিয়ে আর্ট মানে ক্রিয়েট করার সময় কোনো একটা আর্ট করার সময় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যে অ্যাঙ্গেলে পরের মানে লাইনটা আমাদের যে অ্যাঙ্গেলে যাবে সেই সেই অ্যাঙ্গেলেই যেন আমাদের ওই মানে হ্যান্ডেলটা থাকে। কারণ আমি এখন এটাকে এই দিকে নিব, এদিকে নিয়ে ছোট করবো, তো সেক্ষেত্রে আমার এই কার্ভটা এই দিকে যাবে। কিন্তু আমি যদি এটাকে আরেকটু ছোট করি, যদি এইখানে লাগাইতে চাই সেক্ষেত্রে আমি আরেকটু ছোট করে এটা আমি অল্টার প্রেস করে করতেছি, এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা যখন ফটোশপে করি তখন কিন্তু আমার এখানে কিন্তু এই যে একটা কোণা বের হয়েছে, সেই কোণাটাকে কিন্তু আমরা কোনোভাবে ওইভাবে মানে ঠিক করতে পারি না। আর কিন্তু এখানে যদি আমি করতে চাই তাহলে এই কোণার ভিতরে আমার এই যে একটা ওই যে রাউন্ড করার জন্য একটা এই পয়েন্ট দিয়ে দিবে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই। আর কোনো একটা মানে কাজ যদি আমি ঠিক মানে ডিরেক্ট সিলেকশন টুলে পেন টুল থেকে আমি যদি কন্ট্রোল প্রেস করি, দাঁড়ান এটাকে দেখাই, এটা কিছুটা রাউন্ড হবে, একদম কোণাটা থাকবে না। আবার পেন টুলের শর্টকাট হলো পি। আবার যদি আমি একটা রাউন্ড করবো আর কি এখানে, এখন আমার দরকার হলো এরকম একটা রাউন্ড করবো। এখন আমার দরকার হচ্ছে যে আমি আমার এই কোণাটাকে ঠিক করার জন্য মানে যদি আমরা এই কোণাটাকে মানে
পেন টুলে থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল প্রেস করি তাহলে আমি এই কোণাটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করতে পারবো। পেন টুলেই কিন্তু আমি আছি এখন, কিন্তু পেন টুল থেকে ছেড়ে যায়। আবার যদি অল্টার প্রেস করি সেক্ষেত্রে আমার অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে। এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ধরেন এখানে আমার একটা পয়েন্ট আছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল সরি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এখানে দুইটা হ্যান্ডেল ক্রিয়েট করে ফেলতে পারবো। বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারছি। আমাকে একটু বললেন, তাহলে কোনো কিছু মানে বুঝতে না পারলে আমি আবার ওটা বলতে পারবো আর কি। তাহলে আমার মনে হয় আমি আসলে বুঝতে পারতেছি কিনা না, নিজেই বুঝতে পারতেছি, সমস্যা নেই। এই পেন টুলের মধ্যে অপশনই আছে চারটা, একটা হলো প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, আর হলো আরেকটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর হলো অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি পেন টুলে থাকা অবস্থায় যদি আমরা কোনো একটা পাথে যে কোনো একটা পাথে যদি আমরা ক্লিক করি দেখা যাবে যে আমার ওই প্লাস অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসছে। আমরা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে অ্যাড করে ফেলতে পারবো, যে কোনো ভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ফেললাম। কিন্তু যদি আমরা কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তখন দেখেন মাইনাস আসবে। আমি এই অ্যাঙ্কর পয়েন্টে যদি না চাই যে না আমার এত অ্যাঙ্কর পয়েন্ট দরকার নাই, আমার ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কর পয়েন্ট কমায়ও ফেলতে পারি। কারণ অ্যাঙ্কর পয়েন্ট যত বেশি থাকবে সেক্ষেত্রে মানে ডিজাইনটা এক্সপেক্টেড লেভেলে আসবে না। এটা যদি আমি এটাতে আমি ডিলিট করার জন্য মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, এটা তো আমরা জানি। আর এটা হলো কার্ভেজার টুল। এই কার্ভেজার টুলটা, কার্ভেজার পেন টুল যেটা, এটা কি করে আমরা যদি কোনো একটা রাউন্ড শেপ করতে চাই, ধরেন আমি যে কোনো একটা রাউন্ড একটা জিনিস, এটা রাউন্ড করি, এখন আমার এটা কিন্তু আমি পেন টুল দিয়ে সহজে করতে পারবো না। পিঙ্ক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক। এখন আমি এটা এই রাউন্ডটাই আমি কার্ভেজার এই নিচে এইভাবে নিচে করব অথবা এটার উপরেই করব। সেক্ষেত্রে কি হবে, কার্ভেজার টুল দিয়ে করলে এটা আমি খুব সুন্দরভাবে করতে পারবো। এটা তো একটা অলরেডি একটা পাথ হয়ে গেছে, এজন্য এটার ভিতরে প্লাস আসতেছে যে প্লাস করে দিবি। কিন্তু আমি যদি এখানে করতে চাই তাহলে এখানে দেখেন একটা ইমেজের ভিতরে যদি করতে চাই একা একা এটা রাউন্ড করে নেবে। আমি একটা করে শুধু ক্লিক করতেছি, কিন্তু আমার এখন দরকার যে এই জায়গাটা আমার রাউন্ড হবে না, এই জায়গাটা আমার কোণাটা মিশে যাবে। তো সেক্ষেত্রে আমি অল্টার প্রেস করলে তাহলে সেটা কোণা হয়ে যাবে। যদি আমি রাউন্ড করি, কারণ এখানে আমার দরকার হলো আমি রাউন্ড করবো না, এখানে আমার কোণা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অল্টার প্রেস করলে জায়গাটা কোণা হবে। এই যে এই জায়গাটা কিন্তু কোণা হয়েছে। আপু এটা কি অল্টার প্রেস করে ক্লিক করতে হবে নাকি? না, এটা এমনিতে ক্লিক করলে যদি আমি কার্ভ করতে যাই, কোনো কিছু কার্ভ করতে যাই, এটা কিন্তু আবার ঘন ঘন করতে হবে। পেন টুল যেরকম আমরা দূরে দূরে করলে সুন্দর কার্ভ হয়, এটা একটু ঘন ঘন করতে হয়। যত ঘন ঘন করবো আমরা কার্ভটা খুব সুন্দর ভাবে হবে। কার্ভেজার টুলের কাজ এটা, এটা যদিও আমরা ইউজ করি না, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই এটা ওই কোণাগুলোকে ঠিক করে ফেলি। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ নিয়ে আসি। একটা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। এই ইমেজটা যদি আমরা যদি এই ইমেজটাতে এই জিনিসটাই আমরা ভেক্টর করব। এই যে ছবিটা আছে এই ছবিটা আমরা এই যে এরকম কিছু ছবি ক্রিয়েট করব। এই যে এই কাজগুলো হলো ভেক্টর করা। এই যে এটা তো হলো নিজেরাই ক্রিয়েট করছে। তো এই যে এটা হলো ভেক্টর, পেন টুল দিয়ে করছে এটা। আমরা কি ইনফোগ্রাফিক ডিজাইন কি বুঝি? না, না আপু, এটা আমার এটা হলো ইনফোগ্রাফিক ডিজাইনটা হলো আমরা যদি কোন একটা ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের ডেটা ইনফরমেশন ডিজাইনটার ভিতরে রাখি। যেমন অনেক সময় বলে যে কিছু কিছু ব্রুশিয়ার আছে, সেখানে অনেক ডেটা দিয়ে দেয় যে আমার এই ইনফরমেশন গুলা বা ওই যে কিছু
কি বলে ওগুলাকে, যে কি জানি আমরা ওই জ্যামিতির ভিতরে শিখছিলাম, আহ, মনে করতে পারতেছি না। ওই যে ফ্লিপ আর্ট যেগুলো আর কি, ওই রাউন্ড করে যে একটা কিছু গ্রাফ গ্রাফ যেটা বলে আর কি। পেপার। হ্যাঁ, ওই যে গ্রাফে কিছু আমরা কাজ করতাম না, যে আমরা এই যে পরিসংখ্যানের যে যে কিছু ডেটা, এই যে এই জিনিসটা এতটুকু 60%, আর এই মানে এই কাজটা 70%, কিছু কিছু অফিসিয়াল 80%, ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 70%, এরকম যে 40%, ডেটা, 30%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম যে ডেটা গুলো আছে, যে এই ডেটা গুলা যেসব ডিজাইনের ভিতরে দেওয়া হয়, যেমন অফিসের কোন অফিস ইমেজের ভিতরে এই যে কোনো কিছু চার্ট তৈরি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি আসছেন। এই টাইপের জিনিসগুলো আমরা, এগুলো কিন্তু সব ইলাস্ট্রেশন করা। এই যে ডিজাইন, এই ইনফোগ্রাফিক ডিজাইন গুলোর ভিতরে এসব ইলাস্ট্রেশন থাকলে সেক্ষেত্রে মানে সেই ডিজাইনটা বেশি মানে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে আমি ডিজাইন দিয়েই আমার ক্লায়েন্টকে আমি ডিজাইন দিয়ে জানাবো যে আমি কি বুঝাইতে চাইতেছি, আমার অফিসের ডেটা মানে এখন স্ট্যাটাসটা কেমন, আমার অফিসের ফিনান্সিয়াল স্ট্যাটাস কেমন, আমার অফিসের গ্রোথটা এখন কেমন, কোন লেভেলে আছে। এটা যদি আমরা কোনো এই যে এরকম চার্টের ভিতর দিয়ে যদি মানে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করি, আমরা ইনফোগ্রাফিক ডিজাইন দিয়ে যদি সার্চ করি, তখন আর কি আমরা দেখি। এই যে এই ডিজাইন গুলো, যে এই টাইপের যে ডিজাইন গুলো আছে, এটাই। বুঝতে পারছেন? এই দেখেন, এই যে এখানে একটা মানুষের ইলাস্ট্রেশন করে ডিজাইনের মাধ্যমে সুন্দরভাবে এই জিনিসগুলো। আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? না আপু না না আছেন। আছে, দেখতে পারতেছি, শুনতে পারতেছি। হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা এই যে এখানে কিন্তু এই ইলাস্ট্রেশন গুলো লাগতেছে, যে আমরা ইমেজ দিয়ে আমরা এই ডিজাইন গুলো করবো। তো এই জন্যই আমাদের পেন টুল দিয়ে ইলাস্ট্রেশন গুলো করা হয়। যাই হোক, আমি একটা ইমেজ নিয়ে এসেছি। এখন আমি কতটুকু পারবো আমি জানি না, আপনি খুব ভালো করে জানেন। আমি এই যে ইমেজটাকে আমি ইলাস্ট্রেট করব, মানে ভেক্টর করব, সেই ইমেজটাকে আমি প্রথমে লক করে নিব কন্ট্রোল 2 দিয়ে। সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করব ইমেজটা, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব, যেন এটা না নাড়াচাড়া করে, আমার ডিজাইন করার সময় যেন কোনো সমস্যা ক্রিয়েট না করে। সিলেক্ট করার জন্য কি আপু কন্ট্রোল এ দিতে হবে নাকি? না, শুধুমাত্র এই যে সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। করতে তো অনেক সময় লেগে যাবে। নাসিম আপু করবেন? এই আমি যে এখন কিন্তু আমার এই যে ফিল কালারটা অফ করে দিই। হ্যাঁ, আপনি করে দেন স্ট্রোক কালারটা অন। না আপু আপনি করেন, আপনি পেন্টুল তো ভালো পারেন। না, আমি পারি না, কতদিন পেন্টুল দিয়ে কোনো কিছু করি না, সেই লাস্ট কবে করছিলাম মনে নেই। করে দিয়ে আপু ফেলছি। আপনি যতটুকু পারেন অতটুকু পারলেই হবে। আমি পরে কালার দিচ্ছি, আগে আমি ডিজাইনটা করে নিই।
আচ্ছা আমি একটা হাই রেজুলেশনের ছবি নিই, এই ছবিটা শুধু কেটে যাইতেছে আর আমি বুঝতেও পারতেছি না। জি আপু নেন, এটা ফেটে যাচ্ছে। আচ্ছা এই মহিলাকেই করি। এটা রেজুলেশন 700, বেশি না। আচ্ছা, কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড করতে হবে। এটা আমার চলবে। এই যে এখানে আমরা পাথের ভিতরে গেলে কিন্তু প্লাস চিহ্নটা চলে আসবে, কিন্তু আমার এখন দরকার যে আমি এই পাথের উপরেই এই জিনিসটা ক্রিয়েট করবো, এই ডিজাইনটা ক্রিয়েট করবো। সেক্ষেত্রে আমি যদি শিফট নেই তাহলে আমি পাথের উপরেই ক্লিক করতে পারবো আরেকটা ডিজাইন নেওয়ার জন্য। বুঝতে পারছেন? না, এটা কি জি করতে আপু। হবে? শিফট। মানে পাথের উপরে নিলে তো এটা শিফট চাপলে ওই পাথের উপরে আমি আর নতুন করে আবার সিলেকশন তৈরি করতে পারবো। আচ্ছা,
আচ্ছা, এটা আমি পিছনে ফেলে দিব, এই এটার পিছনে ফেলে দিব, সমস্যা নেই। बिजली से ऊपर है।
শেপ হয়ে গেছে। এগুলোকে ফ্রিজ কালার দিয়ে দিই। আমার নিজেরা তাই না যে সময় মতো এত টাইম আছে। সেগুলোকে আমি সিলেক্ট করে একটু কালার করে দিই। নেট বন্ধ করে না গেলাম বলে হটস্পটও না। আপু এই পয়েন্টটা উঠাইলেন কি দিয়া? কোনটা?
এই যে আপনি এইমাত্র আপনার পেন টুলটা এটা ই করলেন না, কয়েকটা ওরা পয়েন্ট কন্ট্রোল টুল। জেড, কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, আপনি কালারটা দেওয়ার ক্ষেত্রে কি অল্টা ব্যাক স্পেস চাপ দিলে ক্লিক করলে কালার না না চেঞ্জ না না, করতে? শুধু ওই কালারের উপর গিয়ে ক্লিক করলেই হবে সিলেকশন টুল দিয়ে। এই সিলেকশন টুল নিয়ে আসার পরে অল্টার এই সমস্ত ক্লিক করতে হবে না, এখানে শুধু গিয়ে যে কোনো একটাতে আপনি যে কালারটা নিতে চান ওই কালারটা সিলেক্ট করলে। আর যদি ফিল কালার নিতে চান সেক্ষেত্রে এই যে ফিল কালার আছে। ওখানে কি কালার ড্রপার দিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, হ্যাঁ হ্যাঁ যেমনটা হ্যাঁ, আমি ফটোশপে? কালার ড্রপার দিয়ে হ্যাঁ কালার ড্রপার দিয়ে আমি বারবার পিক করছি, কারণ আমি এখানকার স্ক্রিনের কালার তো আই ড্রপার আই ক্লিক করে আচ্ছা, আমি দিয়ে দেখাচ্ছি। এখন আমি এটার থেকে কালারটা পিক করবো কিভাবে? আই যদি আমি এখানে সিলেকশন দিতে গিয়ে আই আই প্রেস করি, আই প্রেস করলে আমার এই স্ক্রিনের কালারটা কি আছে এটা দিয়ে দিবে। তখন আমি এটাকে যে কোনো কালার দিতেই পারবো, যে কালার আমি দিতে চাই সেই কালার। তারপর আমি সিলেকশন করতে চলে আসবো। আমি শর্টকাটে শুধু ভি ইউজ করলে হয় সিলেকশন টুল, আর আই আই ইউজ করলে কিবোর্ডের আই হলো নাইট্রোফার। আমি পিছনে ফেলে দিতাম কারণ এটা আমার ডিস্টার্ব করতেছে। আপনারা কি বুঝতে পারছেন এতটুকু? এখানে তো শুধু কালার সিলেক্ট করে তারপরে কালারটা দিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ, শুধু আমি মানে কি পেন টুল দিয়ে শুধু সিলেকশন ক্রিয়েট করছি, প্রত্যেকটা খান কেউ সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে প্রত্যেকটাকে এগুলো আবার আমার ঠিক করতে হবে, এই যে এটা একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, এই জিনিসটা এটা হলো পিছনের অংশটা, এটা ডার্ক করতে হবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তার মানে কানের এখানে এখন এই আগে যে চুলগুলো আবার অনেকগুলো সিলেক্ট চুলগুলো নিয়েছিলেন, আবার আগে অনেকগুলো প্রত্যেকটা সিলেক্ট, সিলেক্টে কালার করে দিই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন কালার দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, ভিন্ন ভিন্ন কালার দেওয়ার জন্য মনে হচ্ছে যে আমারটা অতটা ভালো হয় নাই, তারপরেও হচ্ছে না। চুলটা আবার একটু কঠিন, যদি কোনো অবজেক্টে করতে চাই সেক্ষেত্রে মানে জিনিসটা যতটা সহজ, যদি আমি মানুষকে করতে চাই সেক্ষেত্রে আবার একটু কঠিন। টুলটা নেই তো ঝামেলা আপু। খুব ঝামেলা, এগুলো করতে অনেক টাইম লাগে। আমি তারপরে যতটুকু পারি আমি চেষ্টা করতেছি।
ফেস করা আর অনেক ঝামেলা। চুলের থেকে বেশি। ফেসে মানে কোন ফেসে জিনিস ঠিক না থাকলে চেহারাই নষ্ট হয়ে যাবে। এই জন্য ম্যাক্সিমাম দেখা যায় যে ওইখানে ই করে নেয়, যে ফেসটা ওরা মানে সলিড কালার নিয়ে নেয়। ডিজাইন গুলো একটু আপনারা ঘাটাঘাটি করে দেখেন তো সলিড কালার। বোঝা যায় যে যদি আপনি কোনো পোর্ট্রেট করতে চান সেটা তো অনেক ঠিক, ওই ফেসের মতো নিয়ে আসা জিনিসটা। কালার নেই। এখানে যদি আমি আরো অনেকগুলো নেই, যে এরকম করে যেগুলো আরো তো রিয়েলিস্টিক মনে হবে যদি আরো অনেকগুলো নেই। আচ্ছা আমি আর নিলাম না। টাকা ওয়েস্ট করা লাগবে না। আপু কানটা তো ঢেকে গেল ও চুলে দিছে, ওই সেইটা ওইটা কি কিভাবে নিচে ওটাকে চলে যাবে? ওটাকে আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। পিকচার উপর রাইট ক্লিক করে তারপরে সেন্ড টু ব্যাক করে দিতে পারি, সেন্ড টু ব্যাক করলে একদম নিচে চলে গেছে। এটা 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 ক্ষেত্রে আপু এটা একটা আরেকবার দেখাই দিন। পিকচার উপরে কি রাইট ক্লিক করেন না লেফট লেফট ক্লিক রাইট করেন? ক্লিক করি, রাইট ক্লিক করি। আচ্ছা দেখাই দিচ্ছি। আমার এই অ্যারেঞ্জের সমস্যা, আমি গতকালকে বিজনেস কার্ডটা করতে যাই অ্যারেঞ্জটা করতে পারি না, অনেক কষ্ট হয়েছে পরে। অ্যারেঞ্জটা শর্টকাট ইউজ করে তাহলে আর করতে হবে। অ্যারেঞ্জটা অনেক সমস্যা করে, মাঝে মাঝে এটা কাজ করে না। না দেখা গেছে, দেখা যেতেছে আমি শর্টকাট ব্যাকে দিতেছি কিন্তু ব্যাকে যায় না, আবার যখন একবারে ব্যাকে দিই তখন একবারে চলে যায়। এই ধরনের সমস্যা হয়, একটা একটা করে যায় না। আচ্ছা আচ্ছা, ওটা আমরা আরেকটু দেখি। মানে আমার যে যে জায়গাটা আমার যে কালার, ওই জায়গাটা আলাদা আলাদা করে কালার দেওয়ার জন্য আলাদা করতে হবে, তাহলেই একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। আপু এটা কি যে জায়গা থেকে আমি শুরু করবো ওই জায়গায় নিয়ে মিলাইতে হবে
নাকি হ্যাঁ যে হ্যাঁ কোনো জায়গায় হ্যাঁ, নিয়ে সাবমিট যে করে জায়গা দিলাম? থেকে শুরু করবো ওই জায়গায় গিয়ে মিলাইতে হবে, তাহলে একটা শেপ ক্রিয়েট হবে। ইলাস্ট্রেটরের সবই শেপ, এই পেন টুল দিয়েও করতেছি, এটাও শেপ। আহ, ধরেন আমি যে জায়গায় শুরু করলাম ওই পর্যন্ত না গিয়ে আমি একটা ছেড়ে দিলাম, সেক্ষেত্রে তাহলে কি একটা আপনার ওই যে হাফ একটা ফিল কালার হয়ে থাকবে, যদি আপনি এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনি ডিরেক্ট সিলেকশন বা সিলেকশন তুলে দেন, এটাতে যদি আপনি কালার দিতে যান সেক্ষেত্রে দেখেন কি হবে। এই কালারটা যদি আমি দিই, এই যে এত অর্ধেক কালার হয়ে থাকবে। আপনার শেপটা ভিতরটা পুরোটা আসবে না, আপনি যে শেপটা করতে চান ওই শেপটা ক্রিয়েট করে নিতে হবে। কমপ্লিট? এখন দেখেন তো, এই জিনিসটাকে যদি সরায় ফেলি, মনে হচ্ছে কি একজন ফোনটা আবার নিচে চলে গেছে, একজন ফোনে কথা বলতেছে, কম্পিউটারে কাজ করতেছে। সবই ঠিক আছে, কিন্তু আপু আমার একটু ঝামেলা রয়ে গেছে। সেটা হচ্ছে আপনি একটা শেপ আর একটা শেপের নিচে নামানো বা উপরে উঠানো, এই এই এটা জিনিস। হ্যাঁ, এটা আচ্ছা, ঠিক আছে, এটা আমরা অন্যভাবে দেখি। এখন এই যে আমার ফোনটা নিচে চলে গেছে, এখন আমার ফোনটা উপরে উঠাইতে হবে, কিন্তু আমার আহ আমি এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দেই, যদি আমার সমস্যা হয় এখন দেখেন হাতের উপরে উঠে গেছে, কিন্তু আমার তো জি এটা হাতের উপরে উঠা যাবে না। জি। তো সেক্ষেত্রে যদি আমাদের সমস্যা হয় সেক্ষেত্রে ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড টু ব্যাক এই দুইটা সবসময় ঠিকভাবে এই কাজ করে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আর ব্রিং টু ফরওয়ার্ড দিলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আর হলো ব্রিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে এটা হলো আমাদের এই যে থার্ড ব্র্যাকেট তো দুইটা, একটা হলো বাম সাইডে যেটা দেখবেন, লেফট সাইডে একটা, রাইট সাইডে। রাইট সাইডে। হ্যাঁ, যদি কন্ট্রোল এটা শর্টকাট দিয়ে আমি চেষ্টা করি। আচ্ছা, এটা আমি করে দিলাম। Control Z দিয়ে আবার চলে আসবে। এখন আমার এটা দরকার শুধু আমার এটা এই ফেসের উপরে আসবে, কিন্তু আমার তো এই ফেসের উপরে ঢুকতে পারতেছে না। এখন আমি এটাকে যদি ফরওয়ার্ড করি, ব্রিং ফরওয়ার্ড, এ কিন্তু এটার উপরে আসছে, জি। এটার উপরে আসে নাই। আবার আমি যদি ফরওয়ার্ড করি, ব্রিং টু ফরওয়ার্ড, তখন সে এটার উপরে আসবে। দেখেন এখন হয়তো বা কানে এটার উপরে আসছে। হাতের উপর চলে আবার আসে। ব্রিং টু আবার ব্রিং টু ফরওয়ার্ড দিই। আচ্ছা, আমি এই জিনিসটাকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে ফেলছিলাম, শুরুতে আমি এটা ব্রিং টু ফ্রন্ট দিয়ে ফেলছিলাম, এই জন্য এটা ফরওয়ার্ড করলে এটা সামনের দিকে আসতেছে না। আপু একটা কাজ করেন আপনি, সাদা পেজটার উপরে আপনার দুইটা নিয়ে আপনি আচ্ছা, পেন্সিলটা দুইটা শেপ নিয়ে চার কোণ আছে দুইটা শেপ নিয়ে আপনি দেখান, তাহলে আমি বুঝতে পারবো দুইটা অথবা তিনটা শেপ নিয়ে। হ্যাঁ সেটাই।
শেপ নিলে তো ঠিকভাবেই আসবে, যখন অনেকগুলো শেপ থাকে তখন আর কি একটু ঝামেলা করে এটা, আমার নিজের অনেক সময় সমস্যা হয়। এখন আমার দরকার হলো এই চারটার ভিতরে এটাকে আমি সবার উপরে উঠাবো, তো এটা তো আমরা সবাই পারবো, এটাকে আমি এটার উপরে উঠাবো, ব্রাউন কালারটাকে আমি এই ব্লু কালারটার উপরে উঠাবো, তো জি সবার উপরে উঠবে না। তখন সেটা এটাতে সিলেক্ট করে ব্রিং টু ফরওয়ার্ড আসছে এটার উপরে। জি আপু। কিন্তু এই শেপ গুলোর ক্ষেত্রে যখন অনেকগুলো শেপ ক্রিয়েট হয়ে যায়, একটার উপরে অনেকগুলো অনেকগুলো ওভারলেপ হয়ে যায়, তখন অনেকবার ব্রিং টু ফরওয়ার্ড বা সেন্ড টু ব্যাকওয়ার্ড অনেকবার দিতে হয়, এজন্যই সমস্যা হয় আমার নিজের ওই সমস্যাটা আমি যেটাকে নিজেও উপরে বা ফেস নিচে করছি এই নেব হচ্ছে সমস্যাটা। সেটার উপর সিলেকশন রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটার উপর সিলেকশন রাখতে হবে। এটাকে আমি এখন এটার উপরে নিয়ে আসবো, এখন তো এটা আমার ফ্রন্টই হয়ে যাবে, কিন্তু আমি এই ব্লু কালারটাকে যদি আমি ব্রাউন কালারটার উপরে নিয়ে আসতে চাই, কিন্তু আমার এই পেস্ট কালারটার উপরে উঠবে না, টিয়া টিয়া কালার যেটা আছে ওই কালারটার উপরে উঠবে না, কিন্তু আমার এটার উপরে উঠবে। তখন সেক্ষেত্রে এটা এইটাকে আমার সিলেক্ট করতে হবে, ব্লুটাকে সিলেক্ট করতে হবে, কারণ আমি এটা থেকে উপরে উঠাবো। এখন ব্রিং টু ফরওয়ার্ড, এটার উপরে আসছে কিন্তু এটার উপরে আসেনি। আবার এটাকে আমি এটার নিচে তো আমি ফেলতেই পারবো না। এখন আমি কি বলে এটাকে, ম্যাজেন্টা কালার, যে সায়ান যে কালারটা আছে এই কালারটা আমি এই ব্লু কালারটার নিচে নিব, কিন্তু ব্রাউন কালারটার নিচে যাবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাতে সিলেক্ট করে সেন্ড টু ব্যাকওয়ার্ড, শুধুমাত্র এটার উপরেই আসছে। এখন কিভাবে সিলেক্ট করতেছে, ও কিন্তু ব্যাকওয়ার্ড এটাতে এটার পিছনে কিন্তু যাচ্ছে না, কারণ এর সবার নিচের লেয়ারটা হচ্ছে, যদি লেয়ার ধরি আমরা ব্রাউন কালার, তারপরে হলো এই ম্যাজেন্টা কালার, তারপরে হলো ব্লু কালার, তারপর হলো এই যে এই কালারটা, এই এই কি বলে এটাকে কালার, গ্রিন কালারই ধরতে পারবো। গ্রিন কালারই ধরি। এই কালারটা তারপরে সবার, এই কালারটা হলো তারপর সবার উপরে। এখন এ- ওকে যদি আমি নিচে পাঠাইতে চাই, সবার নিচে, আমি চিন্তা করতেছি এটা এটার উপরে দিই, আমি চিন্তা করতেছি এটা এটার নিচে যাবে, কিন্তু এটা কিন্তু আবার এটার উপরে। এখন যদি আমি এটার নিচে দিতে চাই, তখন সেক্ষেত্রে আমাকে যদি কি করতে হবে, সেন্ড টু ব্যাকওয়ার্ড একবার দিলে এটার নিচে যাবে, আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে আবার তখন এটা নিচে যাবে। বুঝতে এটা পারছেন? এটা যদি আমি একদম একেবারে উপরে উঠাইতে যাই সেক্ষেত্রে এটা এটাকে এটা তো সিলেক্ট করতে হবে জি। এটাকে সিলেক্ট রেখে একেবারে উপরে উঠানো তো সহজ, ব্রিং টু ফ্রন্ট, এটা তো খুবই সহজ। আবার এটাকে যদি আমি সবার নিচে দিতে চাই তাও সহজ, সেন্ড টু ব্যাক। মাঝখানে নিতে গেলে হ্যাঁ, অনেকটা মাঝখানে নিতে গেলে কয়েকবার, মানে আমার দেখতে হবে যে কয়টা লেয়ার এর উপরে আছে, এটা অনেক সময় বোঝা যায় না, এই জন্য কয়েকবার সেন্ড টু ব্যাকওয়ার্ড সেন্ড টু ফরওয়ার্ড করলে নির্দিষ্ট জায়গাটায় ওরা তুলে দেয়। আর যদি না সম্ভব হয়, তখন আমি কি করব, ওই জিনিসটাকে ধরেন এটা আমার নিচেই চলে আসে, সেন্ড টু ব্যাকওয়ার্ড সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাকে এখানে আছে। এখন আমার এইটাকে যদি আমি উপরে উঠাইতে চাই, নিচে নামাইতে চাই, তখন দেখা যাবে আমি ব্যাকওয়ার্ড করতেছি, তাও এটা যাচ্ছে না, কারণ আমার এখনো একটা জিনিস সিলেকশন আছে যে যেটা একদম আমি ফ্রন্ট করে রাখছি, যে ওটা ফ্রন্টেই থাকবে। যেমন এই পোর্শনটা যে আছে, এই পোর্শনটাকে আমি তখন তিনটাকে সিলেক্ট করে তারপরে ব্রিং টু ফ্রন্ট দিয়ে রাখছি। এখন এজন্য এটা যে যাচ্ছে না, তখন আমি আমার উপরে নিয়ে আসা দরকার আমার এই হাতটাকে, তখন আমার যদি একটা কোণাও দেখা যায়, সেক্ষেত্রে আমি ওই জিনিসটা যেটা আমার সবার উপরে থাকবে ওটাকে সিলেক্ট করে যদি ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি, তাহলে এটা মানে ঠিকভাবেই চলে আসবে। জি আপু বুঝতে পারছি। আচ্ছা, এটা আর আমি কন্টিনিউ করলাম না, আপনারা এরকম করে নিজেরা নিজেরা কিছু ভেক্টর নরমাল নরমাল এই মানুষ করতে হবে না, আপনারা কিছু অবজেক্ট, যেমন কোনো টেবিল বা কোনো একটা কার্টুন আমি দিয়ে দিব নি, জি আপু তাহলে ভালো এটা হবে। আপনারা ভেক্টর করে দিন। আচ্ছা, যে কাজটা করলাম এই কাজটার নামই হচ্ছে ভেক্টর, না?
এটাকেই বলে ভেক্টর। এখন আমি এই যে আমার এই ইমেজটা তো আমার বড় করলে, অনেক বড় করলে জুম করলে ফেটে যায়, তো এটা কখনোই থাকে না। এই যে এইটুকু আমি এটুকুকে যদি আমি গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, সেক্ষেত্রে এটাকে আমি যতই টানি, কোনো এটার মধ্যে কোনো পিক্সেল ক্রিয়েট হবে না। এটাকে আমি যতই টানাটানি শিপ ধরে আমি টানাটানি করতেছি, অনেক অনেক জুম করে ফেলছি দেখেন, কিন্তু কোনো একটা জায়গায় পিক্সেল নেই, কোনো একটা জায়গায় পিক্সেল আসবে না। এটাই ভেক্টর। এটা আমার আর্ট বোর্ডের উপরে চলে গেছে, বড় হয়ে গেছে। এখন কি দেখবো? শেপ টুল তো আমরা দেখছি। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আমরা। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, আমার অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কিন্তু কি করে, আমি যে কোনো একটা পয়েন্টকে নিলে সেই পয়েন্টে দুইটা হ্যান্ডেল ক্রিয়েট করে দেয়, যদি আমার এখানে দুইটা হ্যান্ডেল নাও থাকে। এখানে আমি যদি এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে যদি এখানে আমি ড্র্যাগ করি, তাহলে দেখেন দুইটা হ্যান্ডেল ক্রিয়েট করে দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু জানি এখানে কিন্তু কোনো হ্যান্ডেল নাই, কারণ আমি এটা আমার স্ট্রেট লাইন, এটা কার্ভ না। তো এইভাবে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা শুধু প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে ড্র্যাগ করব। দেখুন ওরা দুইটা হ্যান্ডেল ক্রিয়েট করে দিল, কার্ভ করবে। এখন দেখেন আমরা যদি একটা পাতা ক্রিয়েট করতে চাই, আমরা একটা পাতা ক্রিয়েট করব, যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিই এই কোণাটা একটা কার্ভের ভিতরে, ওটা কিন্তু আমি কার্ভ করলাম, কোণাকে আমি কার্ভ করে নিলাম দুইটা হ্যান্ডেল। এখন আমি যদি কার্ভের ভিতরে এটা নিয়ে একটা ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক করি, দেখেন একটা পাতার মতো শেপ সিলেকশন, একটা মাস হয়ে গেছে। সেটা আমি যদি এই যেরকম করি, এটা পাতার মতো শেপ হয়ে যাবে। এরকম করে আমরা ওই শেপ গুলো ক্রিয়েট করতে পারবো। আবার এটা ধরেন আমি এভাবে নিয়ে আপু এটা কি কপি করার জন্য কি কোনো অল্টার প্রেস করে কপি করলাম। হ্যাঁ, অল্টার প্রেস, এটা রোটেট টুল দিয়ে করলে এরকম অনেক সুন্দর হয়। এই জিনিসগুলো অনেক সময় অনেক ওই যে কি বলে, লোগো তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু লোগো আছে না, যে এরকম টাইপের ধরেন একটা লাইন এডিট করার পরে, এখন আমার দরকার এই সাইডে এরকম ছোট ছোট পাতা, আমি এই জিনিসগুলো করতে পারবো। এটা আর কি, আমি যতই পাতা তৈরি করতে যাই অন্য পেন টুল দিয়ে, তো এটা আর কি সুন্দর হবে না যদি আমি এটা দিয়ে তত ইজিলি করে ফেলতে পারবো। শিফট করে রেশিও অনুযায়ী করে, তারপরে এটাকে আবার ধরতে হবে। আপনার সিলেকশন টুল দিয়ে ধরার সময় কিন্তু অবশ্যই পাথে ধরতে হবে। আপনি যদি ফাঁকা জায়গার ভিতরে ধরেন, এই মাঝখানে ধরেন, তাহলে এটা সরবে। কিন্তু আপনি যদি এইখানে ধরেন, এই যে এইখানে ধরেন, এই শেপটার ভিতরে ধরেন, আমি এইখান থেকে যদি করলাম, এটার ভিতরে ফিল কালার দেওয়া, এই জন্য ধরতে পারতেছি। এটার ভিতরে যদি আমার ফিল কালার না থাকে, শুধুমাত্র একটি স্ট্রোক কালার হয়, তাহলে কিন্তু এটা এখান ভিতর থেকে আমি ধরতে পারবো না। আমার তখন পাথে ধরতে হবে। এটা আমাদের অনেক সময় হয় যে আমরা পাথে না ধরে আমি অনেক সময় টানাটানি করতে থাকি, এটা সিলেক্ট হয় না কেন, সিলেক্ট হয় না কেন, তখন আর কি এই ভিতরে ধরলে এটা সিলেক্ট হবে। যদি যতই ফিল আমি কালার যদি ফিল ফিল কালার কালার অপশন থাকে, থাকে হ্যাঁ, তাহলে তাহলে যে কোনো জায়গায় ধরলে হ্যাঁ নড়বে, হ্যাঁ নাড়াচাড়া হ্যাঁ করবে এটা।
হ্যাঁ নড়াচড়া করবে, কিন্তু যদি স্ট্রোক কালার থাকে তাহলে আমার এই পাথেই ধরতে হবে, এই স্ট্রোকেই ধরতে হবে, তা নাহলে এটা ধরতে পারবো না। এরকম করে যদি আমরা করতে পারবো না, জুম করে হ্যাঁ করি পারবো, তাহলে তো চেষ্টা এটা করবো। ধরতেই পারবো। এই ঘুরানোর আমরা বিষয়টা আবার একটু ট্রান্সফর্ম দেখেন তো। আমি এটা এই এটা গতকালে হলো করার জন্য চেষ্টা করছিলাম, পারি নাই। এগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, এখানে দেখেন একটা অপশন আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের ভিতরে রিফ্লেক্ট, যদি রিফ্লেক্ট করতে আমরা প্রিভিউটা অন করে যদি রাখি তাহলে সেটা আমি হরাইজন্টালি করব নাকি ভার্টিক্যালি করব এটা আমাকে দেখাবে। ভার্টিক্যালি আমি কপি করব, কপি করলে এটা রিফ্লেক্ট হয়ে মানে ওই হরাইজন্টাল অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হয়ে কপি হয়ে যাবে। যদি আমি কপি না করি তাহলে কিন্তু এটাই আমার এরকম স্টাইলে চলে আসবে। যদি দেখেন আমি এটা আমি সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট, এখন আমি এইরকম এই স্টাইলে কিন্তু হয়ে গেল। যদি আমি কপি না করি ওকে করে দেই তাহলে কিন্তু আমার সেই আগেরটা কিন্তু চলে গেছে। কপি করলে ও এই মানে আগের স্টাইলও থাকবে, নতুন যে আমি ভার্টিক্যালি যে কি বলে রিফ্লেক্টিভ বলে ওটাকে, যে উল্টা দিকে করে ফেললাম সেটাকে আমি কপি না করলে সেটা থাকবে, আগেরটা থাকবে না, আগেরটা ওই এই ফর্মে চলে যাবে। আবার যদি এটাকে আমি আবার রিফ্লেক্ট করি, হরাইজন্টাল করি, দেখেন কি হবে, এটা ঠিক হয়ে গেছে, আগের মতো করে ফেলছি। যদি আমি হরাইজন্টালি করি, এবার অ্যাঙ্গেলও করতে পারবো, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই, অ্যাঙ্গেল করতে পারবো। নাসিম আপু কিছু দেখান, আছেন? আছি আপনি আপু। আপনি একটা টুল দেখান, আপনি দেখান। আচ্ছা ভাই, আপনার কি স্ট্রোকটা দেখানো হয়েছিল না, যে কিভাবে ড্যাশ করি, স্ট্রোকটার বিভিন্ন স্টাইল? তো আমরা না ফটোশপে ম্যাডাম, দেখছিলাম, দেখানো হয় না। এখানে দেখানো হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওটা একটু দেখাই। আপু আপনি কোনো একটা টুল দেখাবেন যত তাড়াতাড়ি সবাই না শিখে আজকে না, আগামী ক্লাসে দেখাই, লোগো দেখাবো না। টুলস ইউজ করে যাতে কিভাবে লোগো বানাইতে পারে। আপনিও পারেন। মানে কি কোন একটা কিছু তৈরি করা দেখালে পাশাপাশি টুলসটাও দেখলো, মানে ওনারা আগ্রহ পাবে আমাদের মতো আর কি। হ্যাঁ আমরা, আপনি ক্যালেন্ডার ডিজাইন করা দেখান, সমস্যা নাই, সবই দেখাবো। এই এই টুলস গুলো দেখা শেষ হলে আমরা ক্যালেন্ডার ডিজাইন, বুক কভার আর ডিজাইন এগুলো দেখবো। ওনাদেরকে মানে ভাইয়ারা যারা আছেন তারা যেটাই দেখতেছেন আপনারা ওটার উপরে ওই জিনিসগুলো ভিডিও দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তখন আরো ভিডিও দেখবেন, ক্লিয়ার হবে। যে আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ ভাই আমরা ক্লাস করে যতটুকু না শিখছি, মানে ক্লাস থেকে একটা জিনিস দেখানোর পরে ওইটা নিয়ে ধরেন আরো 2-3টা ভিডিও দেখার পরে কনসেপ্টটা ক্লিয়ার হতো আর কি। তখন আর কি আরো প্রশ্ন মাথায় আসতো যে এটা কিভাবে করলো, এটা কিভাবে করলো, তখন আবার আপনাকে জিজ্ঞেস করতাম এটা আপনি ক্লিয়ার কিভাবে হতো। করলো। এখন তো মাত্র শুরু, সমস্যা নেই, আমরা শেষ করতে হচ্ছে। আচ্ছা আমি স্ট্রোক দেখাই। আচ্ছা এখানে কিন্তু কোনো ফিল কালার নাই, এটা একটা স্ট্রোক কালার। এই স্ট্রোকেরও কিন্তু অনেকগুলা, যেমন আমি স্ট্রোক রে মোটা করতে পারি, চিকন করতে পারি, এছাড়া আরো আমরা স্ট্রোক দিয়ে অনেক মানে অনেক ধরনের ডিজাইনও করতে পারি।
সেই ক্ষেত্রে ধরেন আমি এটা একটা রাউন্ড নিলাম, রাউন্ড নেওয়ার পরে এটাকে আমি অনেক মোটা করছি। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো এখন আমি একটা ডিজাইন করছি, সেই ডিজাইনে আমার স্ট্রোকটা এই লেভেলে আছে। এই লেভেলে থাকলে এখন আমি এটাকে আমি আমার ডিজাইন এইভাবে একটা ডিজাইন আমি আমার ক্লায়েন্টকে দেখাইলাম যে এই ডিজাইনটা আমি করছি, ওনার এটা পছন্দ হলো। এখন আমি যখন এটাকে শিপ ধরে বড় করলাম, দেখেন ছোট করলাম, আমার কিন্তু স্ট্রোকটা যে যে লুকটা ছিল স্ট্রোকের, যতই বড় করতেছি আমি স্ট্রোকের লুকটা কিন্তু সেম থাকতেছে। কারণ আমার এখানে একটা 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 আমি সেটিংস দিয়ে রাখছি, এই জন্যই এটা হইতেছে। আমি যদি ওই সেটিংসটা উঠায় দিই, দেখছেন এখন কিন্তু স্টকটা মোটা বেড়ে হয়ে গেছে, গেছে। হ্যাঁ বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে। এখন তাহলে কিন্তু আমার সেই আগের লুকটা কিন্তু নাই। যে আমার এই লুকটা ছিল, আমার ক্লায়েন্ট নিয়ে এটাকে বড় করলো, বড় করে দেখে যে না আমার ডিজাইনটাই নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু মানে আমরা সমস্যায় পড়বো যে না আমরা এই কাজটা করে দিলাম, একরকম করে দিলাম, সে বড় করে বড় ছোট করতে যায়, এরকম সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে উইন্ডো থেকে ট্রান্সফর্মে যাব। উইন্ডো থেকে যখন ট্রান্সফর্মে যাব, তখন এই যে এই পপ আপ মেনুটা ওপেন হবে। তখন দেখেন এই যে স্কেল স্ট্রোক ইফেক্ট, এটাতে চেক মার্ক দেওয়া থাকলে তখন সেক্ষেত্রে এই সমস্যাটা হবে। আবার অনেক সময় আমার লাগে যে আমি ছোট করে কাজ করতেছি, জুম করার পর আমার স্ট্রোকটা মোটা দরকার, তখন আপনি এটাকে চেক মার্ক দিয়ে নিয়েন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি কাজ করার সময় যখন আপনার যে রেশিওটা যে আপনি স্ট্রোকটা এই 17 রাখছেন, 17 পিটি যেন থাকে, এটাকে আমি আর চেঞ্জ করবো না, তখন এই যে স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, এটাতে চেক মার্ক উঠাই দিতে হবে। সেই ক্ষেত্রে এটা আর স্কেল হবে না, এটা ও আমি যেভাবে যেভাবে দিব শুরুতে যেটা থাকবে, যতই টানাটানি করি আমার এই সাইজটা থাকে, যতই ছোট করি আমার স্ট্রোক অত মোটাই হয়ে যাবে, অতটুকুই মোটা থাকবে। যেমন আমি এই যেখানে 36 দেওয়া আছে, এটাকে আমি যতই ছোট করে করি 36 আর হবে না, মানে এর থেকে কম হবে না, 36ই থাকবে। আর যদি এটাতে চেক মার্ক দিয়ে দেই আমি, এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তা নাহলে এটা কাজ করবে না। তাহলে দেখেন এটাকে আমি মোটা করি, চিকন করে চিকন হয়ে গেছে। ঠিক আছে, এখন স্ট্রোক দেখাই। এটা তো আমরা চিকন মোটা করতেই পারি। এখানে দেখেন কতগুলো অপশন আছে, এটা না স্ট্রোক নিয়ে আসি। আমরা যেটা খুঁজে না পাবো, যে জিনিসটা এখানে আমি ওই জিনিসটা আমরা, এটা আমার কিন্তু এখানে স্ট্রোক ওপেনই আছে, স্ট্রোকটা ওপেন আছে। যদি আপনাদের এখানে না থাকে ওপেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই উইন্ডো থেকে স্ট্রোকটা ওপেন করে নেবেন। আর এতটুকু দেখা যাইতেছে আমার এখান থেকে শো অপশন, অপশনগুলো হাইড করা আছে। স্ট্রোকের কর্নার গুলো তো ভাইয়া দেখাইছিল, আমি এই যে এই লাইন ড্যাশ লাইন গুলো দেখাই। যদি আমি এখানে এই যে ড্যাশ লাইনে চেক মার্ক করি, অনেকগুলো অপশন আসে এখানে, ড্যাশ, গ্যাপ, আবার ড্যাশ, আবার গ্যাপ। এখন এখানে প্রত্যেকটা এই ড্যাশ গুলো আছে হলো 12 পিটি, এই মাঝের ফাঁকা জায়গাটাও সেমই আছে। আমি যদি এখানে 3 দেই, 3 দিলাম, এখানে অনেক কাছাকাছি চলে আসছে। মানে এই ড্যাশটা হলো আমার যে যে স্ট্রোকটা আছে, সেই স্ট্রোকটা হলো 12, আর মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে সেটা হলো আছে 3। এখন আমি চাইতেছি আর তারপরে ড্যাশ গুলা আরো একটু ছোট ছোট হবে, তখন সেক্ষেত্রে দিলাম এটা 10। তাহলে দেখেন একটা 12, তারপরে হলো আমার ফাঁকা জায়গাটা হলো সেই 3, তারপরে আবার হলো 10, তার ফাঁকা জায়গাটা হলো আবার
10, কারণ এখানে ফাঁকা জায়গায় কতটুকু গ্যাপ হবে দেয়নি, এখানে 3 দিলাম। 10 হয়ে গেছে, তো তাই বুঝা যাইতেছে 5 দিই তাহলে বুঝা যাবে। এখন বুঝা যাইতেছে? আপনারা যদি না বুঝেন আমার একটু বললেন। বুঝতেছি। জি আপু, বোঝা যায়। এখন আমি যদি আরো দেই, এখানে 2 দেই, 3 দেই, গ্যাপটাও 3 দেই, এই দেখেন যদি আমি ম্যানুয়ালি দেখি তাহলে এটা আছে 12, ফাঁকা জায়গা 3, তারপরে আছে 5, তারপরে ফাঁকা জায়গা 3, তারপরে আছে 3, তারপরে ফাঁকা জায়গা 3। আবার এভাবে প্রত্যেকটা এরকম ডিজাইন হয়ে গেছে। যদি কোনো এরকম ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। এই অপশন গুলো হলো যে এই দেখেন আমার এখানে এই কোণাটা চিকন হয়ে গেছে। এখানে ওরা কিছু ডিফল্ট ভাবে কিছু অপশন দিয়ে দিছে, যেমন আমি একটু মোটা স্ট্রোক নিয়ে দেখাই এটা। আমি এই ড্যাশ লাইনটা চেক মার্কটা উঠাই দিলাম, তা নাহলে এখানে ওইটাই আসতেছে এরকম আছে। তখন আমি এইটাকে আমি একটু চাইতেছি যে দুই পাশে একটু কোণা হয়ে যাবে, মাঝখানটা এরকমই থাকবে, ওইটা দুই পাশের একটু কোণা হয়ে যাবে। সেক্ষেত্রে এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন দুই পাশে কোণা হয়ে গেছে। আবার যদি মনে করি না আমার দুই পাশে কোণা দরকার নাই, আমার হলো এই এই স্টাইলের হবে, তাহলে এই স্টাইলে রয়ে যাবে। আমি এখন স্ট্রোকটাকে নিজের মতো করে উল্টাপাল্টা মানে যেরকম কর্নার দরকার, যে ডিজাইন আমার যে ডিজাইনের ক্ষেত্রে যেমনটা দরকার সেরকম এখানে ডিফল্ট অনেকগুলাই দেওয়া আছে, এগুলো করতে পারবো। আবার স্ট্রোকটাকে আমি কিন্তু এটা কিন্তু একটা শেপের ভিতরে এইটা হলো স্ট্রোক। আমি যদি এই স্ট্রোক কালার উঠাই দেই, এই শেপটার ভিতরে যদি আমি ফিল কালার দিয়ে দেই, স্ট্রোক কালারটা আমি উঠাই দিলাম, তাহলে আমার স্ট্রোকটা নাই। তো এটা হলো আমার একটা শেপ। আমি এই স্ট্রোকটাকেও আমি চাইতেছি আমার এই স্ট্রোকটা এই যে ডিজাইনটা হইছে বা এই যে ডিজাইনটা হইছে এটা আমার শেপ হিসেবে দরকার। আমরা স্ট্রোককে কিন্তু সবকিছু করতে পারি না, শেপটাকে যেভাবে যেমন করতে পারি। যেমন যেমন আমি একটু আগে দেখালাম স্ট্রোকটা ছোট বড় করলে একটু মোটা হয়ে যায়, একটু ঝামেলা করে, অনেক সমস্যা হয়। আবার আমি চাইতেছি এটা আমার শেপ হিসেবে থাকবে, এটা আমার স্ট্রোক থাকবে না। এটাকে আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা যদি আমি করি তাহলে আমার দেখেন এটা একটা শেপ হয়ে গেছে, স্ট্রোক আর নাই। আমি এটার ভিতরে আবার স্ট্রোক দিতে পারবো যদি চাই। আমি আর আউটলাইন স্ট্রোকটা ভিতরে থাকবে নাকি মাঝামাঝিতে থাকবে নাকি বাইরে থাকবে এগুলো তো আমরা সবই জানি। স্ট্রোকটা আমার এটা হলো মাঝামাঝিতে, এটা যদি দেই আমি এটা সিলেক্ট করে যদি আমি এটা দেই তাহলে দেখা যাবে স্ট্রোকটা সেই ভিতরের দিকে চলে আসছে, আবার এর দিকে বাইরের দিকে চলে গেছে, এই শেপটার বাইরের দিকে একদম। এখানে যদি দেই এই শেপটার ভিতরে, এই শেপটা কিন্তু এটা ভিতরে চলে গেছে স্ট্রোকটা। এটা যদি দেই তাহলে মিডলে। আপনারা এখন স্ক্রিন শেয়ার করে একটা ইলাস্ট্রেশন করেন। শালম ভাই, জি আপনি একটা ইলাস্ট্রেশন করেন, একটা ল্যাপটপকে বা একটা বইকে ইলাস্ট্রেশন করেন, পারবেন না? হ্যাঁ পারবো, সমস্যা তাহলে নাই। মানে যে সমস্যাগুলো এখন হবে না ওই করলাম, সমস্যাগুলো পরে তখন করবো না। আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা কি আরো ক্লাস করব, আরো শিখবেন আপনারা? না, যেটা দেখাচ্ছেন ওটাই আর কি কাজ করি আমরা আগে। ওটার 2-3টা দিয়া দিয়েন বেশি করে। আর কি রেগুলার হবে নাকি একদিন পর পর কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন পর পর হলেই ভালো হয়। আর কি গ্রুপে বলতেছিল আর যে রেগুলার আপনারা তো হলে ভালো হয়।
আপনারা কিন্তু তো সবাই আসে নাই। সবকিছু মোটামুটি জানেনই, কিন্তু মানে কিছু কিছু যে জিনিসগুলা আর কি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার সেটা হলো ডিজাইন করার ক্ষেত্রে লেআউটটা দরকার, যে কোন ডিজাইনটা কোন লেআউট। আবার এই যে এখানে কিছু শেপ আছে, এই যে ম্যাশ টুল তো আমি নিজেও পারি না, সেটা অনেক কঠিন জিনিস। এটা দিয়ে অনেক, এইটার যে কাজ, এই কাজ দিয়ে মানুষ অনেক 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 কাজ করে ফেলে। আর এটা হলো পার্সপেক্টিভ, যেটা মানে আমরা পার্সপেক্টিভ দেখে আসছি অনেকটা ফটোশপে, কিন্তু এটার কাজটা ওরকমই আর কি, পার্সপেক্টিভ তো পার্সপেক্টিভ। জায়গায় দাঁড়ায় থাকলে দুই সাইডে মানে দেখা যাবে যে যত দেখা যায় সেটা কত কিভাবে দেখা যায়। প্রথমে বেশি বেশি অংশ দেখা যাবে একটা বিল্ডিং এর দিকে তাকাই, নিচের দিকে যদি আমি তাকাই নিচের দিকে বেশি বড় দেখা যাবে, উপরের দিকে কম চিকন দেখা যাবে। এটাই পার্সপেক্টিভ ভিউ। আর এটা হলো শেপ বিল্ডার, শেপ বিল্ডার। আর এই যে এখানে কিছু কিছু টুল আছে, স্লাইস টুল, এগুলো আছে না আমাকে দেখাতে বলি, ইরেজ টুল, এই টুলগুলো আমি ভালো পারি না। এই যে এই পেন ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করা যায়, কিন্তু এখানে ব্রাশ দিয়ে তো বেশি কোনো কাজই নেই। যদি আমি একটু আর্ট করতে যাই, শুধু যদি আর্ট করতে পারি, এগুলো দিয়ে আর্ট করা যায়।